চোর মরে কাশে আর বামুন মরে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই গ্রাম্য প্রবাদটা পুরোপুরি প্রযুক্ত। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে রয়েছেন। তিনি কি কি কাণ্ড কারখানা করছেন, কোন কোন নাটক, কোন কোন যাত্রাপালা মঞ্চস্থ করছেন আপনারা দেখছেন। তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, জ্ঞানেশ কুমারের বৈঠকের মাঝখানে তিনি উঠে চলে এসেছেন এবং সেখানে তিনি প্রথমে জিজ্ঞেস করেছিলেন, তাকে পরপর 6বার চিঠি দেওয়া হয়েছিল, মানে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছিলেন, তিনি কোনো উত্তর দেননি কেন? জ্ঞানেশ কুমার তিনি প্রাক্তন আইএএস অফিসার, কিছুটা অপদার্থ বটে, কিন্তু তিনি উত্তরটা ভালোই দিয়েছেন। বলেছেন যে আপনি যদি কোনো দলের কর্ণধার হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে, তৃণমূলের চেয়ারম্যান হিসেবে বা চেয়ারপারসন হিসেবে আপনি যদি চিঠি লিখতেন তাহলে আমি উত্তর দিতাম, কিন্তু আপনি লিখছেন মুখ্যমন্ত্রীর প্যাডে আর আপনি এসআইআর এর বিরোধিতা করছেন। এই অসাংবিধানিক কাজ আমি কি করে করি বলুন তো মাননীয়া। তিনি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা গতকাল ছবি দেখেছেন, আমরা দেখিয়েছি আপনাদের এপিসোড করে, কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে এবং বেশ কয়েকজন ভাড়াটে সৈন্য সামন্ত নিয়ে ভাইপো অভিষেক ব্যানার্জি সহ সবাই একটা কালো চাদর পরে একটা নকশা করার চেষ্টা করেছিলেন। সেখানে গিয়ে তিনি আশাহত হয়ে ফিরে এসেছেন, কিছুটা অপমানিত তো হয়েছেনই, তিনি সেটা স্বীকারও করেছেন, আমি অপমানিত হয়েছি ইত্যাদি ইত্যাদি। তো কি হবে, মানে এসআইআরটা তো বন্ধ হবে না, এটা পরিষ্কার হয়ে গেল, এসআইআর বন্ধ হচ্ছে না। তবে তার পরের দিন মানে আজকে একটা বড় কেস ছিল, যেটার অপেক্ষায় গোটা ভারতবর্ষ ছিল, বাঙালিরা সবাই, আপনারা ছিলেন, আমরাও অপেক্ষায় ছিলাম। এবং আপাতভাবে সিপিআইএম এর তরফে বা যারা মমতার পক্ষে তলে তলে যোগাযোগ রাখে তারা ওই ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করবে, সেটিং 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 সেটিং। না, দেখুন, সেটিং হয়নি। গতকালকেই আপনাদের বলে দিয়েছিলাম, খুব চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি যে সেটিং করে নেব, সেটিংটা হলো না। মানে কি চেয়েছিলেন মমতা ব্যানার্জি, কি চেয়েছিলেন? যে মামলাটা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চলে আসে। কোন মামলা? আইপ্যাক মামলা। আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে, আইপ্যাকের অফিস থেকে এই যে ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসা বা ফাইল চুরি করে নিয়ে চলে আসা, ইডি যে মামলাটা করেছিল হাইকোর্টে, হাইকোর্টে তো অশান্তি হলো, হাইকোর্টে তৃণমূলের আইনজীবীরা তারা এমন অশান্তি পাকালো, ইডি চলে গেল সুপ্রিম কোর্টে এবং ইডি বলল যে এটা ডাকাতি করা হয়েছে। মমতা ব্যানার্জি আমাদেরকে না বলে কয়ে সব জিনিস তিনি নিয়ে চলে এসেছেন। মমতা ব্যানার্জি নিজে সংবাদ মাধ্যমের সামনে সেটা বলেছিলেন। তারপরে কি হলো, সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, একটা হলফনামা দিতে হবে, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে এই যে সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতার মনোজ বর্মা, ডিসি সাউথ, মমতা ব্যানার্জি নিজে, এরা সবাই পার্টি, তো তাদেরকে একটা হলফনামা দিতে বলা হয়েছিল। হলফনামা, এফিডেভিটটা এতদিন ধরে ঝুলিয়ে ঠিক গতকাল রাত্রে দিয়েছে, তো সেটার উত্তর তো দিতে হবে। এবারে উত্তর দেওয়া সম্ভব না এই কয়েক ঘন্টার মধ্যে। সেই এফিডেভিটে কি দাবি করেছে? মমতা ব্যানার্জি দাবি করেছেন তার হলফনামায় যে ইডির অনুমতি নিয়েই আমি সমস্ত ফাইলপত্র নিয়ে এসেছিলাম। তো এবারে একটা যথোপযুক্ত আইনিভাবে হলফনামার উত্তরটা দিতে হবে ইডিকে। ইডি বলেছে ঠিক আছে হুজুর, সময় দিন, এবং যেটা শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে 10 তারিখে। এবারে 1 সপ্তাহ সময় পেয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জির তরফে বা তৃণমূলের তরফে বিরাট নাচানাচি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন যুদ্ধ জয় হয়ে গেছে। কিন্তু আমরা যে থাম্বনেলটা করেছি আপনারা দেখেছেন খুব মন দিয়ে, যে পাপ লুকায় না এবং সাগর শুকায় না। পাপ লুকায় না, সাগর শুকায় না, কেন বলছি বলুন তো? যে পাপটা মমতা ব্যানার্জি গত 14.5 বছর 15 বছর ধরে করে এসছেন এবং সদ্য যে পাপগুলো করেছেন সেই পাপটা কি লুকিয়ে যাবে? সাগর যেমন শুকোবে না, পাপ বা আবর্জনা বা এই যে মন্দ জিনিস বা অসত্য, সেগুলো কোনোদিনও চাপা পড়ে থাকে না, এইটা উঠবে। মানে একবার যখন ফাইল হয়ে গেছে সুপ্রিম কোর্টে, আপনারা নিশ্চিত থাকুন এটা ইডি কিন্তু চালটা চাললো, মানে 1 পা পিছিয়ে আসাটা এই কারণে যাতে 10 পা এগিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে তার কারণ। আর সকাল থেকে যা চলছে তার সঙ্গে অত্যন্ত সাযুজ্য রয়েছে। একদিকে যখন তৃণমূলের তরফে বা মমতা ব্যানার্জির তরফে কার্যত বিজয় উৎসব শুরু হয়ে গেছে, এই তো কেসটাকে বেশ কিছুটা পিছিয়ে দিলাম, না 1 সপ্তাহ পিছনো এটা কোনো কথা না। সকাল থেকে, মানে সকাল 6টা থেকে এই স্টোরি যখন আমরা কন্টেন্টটা তৈরি করছি, প্রায় কোটিখানেক টাকা উদ্ধার হয়ে গেছে। 3টে-4টে করে টাকা গুনার মেশিন অনবরত টাকা গুনে চলেছে। কোন টাকা? কয়লা পাচারের টাকা, কেলেঙ্কারির টাকা, হাওলার টাকা। যে বাড়িটার ছবি দেখছেন এটা হচ্ছে ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়ির ছবি, এবং তৃণমূল
তৃণমূলের ঘনিষ্ঠ সরকারি কর্তা, পুলিশ বা যারা এই ধরনের কালোবাজারি করে থাকে, এর পাশাপাশি কিন্তু অন্যভাবেও টাকা কামানো যায় সৎ পথে মাথা উঁচু করে। আসুন আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যটা জানাই। শুধু চাকরি বা ব্যবসা করে যে টাকা কামানো যায়, কোটি কোটি টাকা কামানো যায় তা কিন্তু নয়। স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট করেও কিন্তু টাকা কামাতে পারেন। এবং একটা অ্যাপের কথা আজকে আপনাদের জানাবো, মার্কেট উলফ। সেখানে আপনারা অত্যন্ত সহজে কিভাবে আপনারা ইনভেস্ট করতে পারবেন সেই কথা আপনাদের জানাবো। এবং দেখুন, বেশিরভাগ মানুষই জানে না যে শুরু কোথা থেকে করবে। আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ সেটা করে দেখাবো। মার্কেট উলফের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যেটা কিনা সেবি রেজিস্টার্ড একটা অ্যাপ। এবং আপনারা নিঃসংকোচে এখানে এক্সপার্ট অ্যানালিস্টদের আপনাদের কথা জানাতে পারেন, তারাও আপনাদেরকে জানিয়ে দেবেন। এবং এই যে ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু পুরোপুরি ফ্রি। দেখুন, আমি লগ ইন করে নিয়েছি। এই যে ফলো ট্রেন্ড বলে যে জায়গাটা দেখছেন, ফিচারটা দেখছেন, এই ফিচারের মাধ্যমে আপনারা রিয়েল টাইমে সেই ট্রেডগুলো দেখতে পারবেন যেগুলোতে মানুষ প্রফিট করছে। সাধারণ মানুষ কিন্তু অনেক প্রফিট করছে। চাইলে আপনি মাত্র একটা ট্যাপেই এই প্রফিটেবল ট্রেড কপি করে নিতে পারেন। কোনো আন্দাজ বা গেস ওয়ার্ক আপনাকে করতে হবে না। এই যে দেখুন, আমি শুধু ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, ট্রেড প্লেস করলাম, আর ব্যাস হয়ে গেল, আমার ট্রেড লাইভ হয়ে গেল। এবারে আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়েও এই ট্রেডিং শুরু করতে পারবেন। আর যাদের ভয় থাকে বড় লস হয়ে গেলে কি হবে, সেটারও কিন্তু সমাধান আছে। এই অ্যাপের ভিতরেই আছে ইনবিল্ট স্টপ লস। মানে যখন আপনি হারতে শুরু করেছেন, যখন আপনি লস করতে শুরু করেছেন, তাহলে ট্রেডটা সেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আপনার বড় কোনো ক্ষতি হবে না। দেখুন, প্রফিট ট্রেন্ড অনুযায়ী মুভ করছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর সঙ্গে সঙ্গে 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল। মার্কেট উলফ অ্যাপ আপনাকে ফ্রি রেকমেন্ডেশনও দেয়। এই দেখুন, কেউ একদিনেই 14,142 টাকা, এই ডিসেম্বরেই 33,512 টাকা, আর গত পুরো বছরে 5,03,940 টাকা পর্যন্ত প্রফিট করেছে। আর সবচেয়ে ভালো ব্যাপার, এই প্রফিটের উপরে মার্কেট উলফ কিন্তু কোনো কমিশন নেবে না। এইসব ফিচার আপনি পাবেন মাত্র 99 টাকা, মাত্র 99 টাকা লাইফ টাইম ফিতে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মার্কেট উলফ অ্যাপ প্রতি 2 মিলিয়নের বেশি ডাউনলোড হয়ে চলেছে। এবং এর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম মার্কেট উলফের। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ ডাউনলোড করে ফেলবেন। মার্কেট উলফ অ্যাপ ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে, আগেই বললাম। এবং এই লিঙ্কটা আমি কমেন্টে পিংও করে দিচ্ছি, আপনারা একটা ক্লিক করেই ডাউনলোড করতে পারেন এবং আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। ওসি মনোরঞ্জনের এই বাড়ির এই ছবি দেখিয়ে আবার আমরা মূল আলোচনায় ফিরছি। প্রাক্তন বারাবণীর ওসি মনোরঞ্জন মণ্ডল, যাকে বুদবুদ থানার ওসি করে পাঠানো হয়েছে, তিনি এখনো জয়েন করেননি, 2-1 দিনের মধ্যে জয়েন করার কথা। তার বাড়িতে চলে গেছে ইডি। 10 জায়গায় চলছে, দিল্লিতে চলছে, পশ্চিমবঙ্গে চলছে। মানে হাওলার টাকা কিভাবে এই তৃণমূলীরা তারা পাচার করত সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং টাকা উদ্ধার হওয়াও শুরু হয়ে গেছে। শুরুতেই বলেছিলাম যে চোর মরে কাশে আর বামুন মরে আসে। দেখুন, যারা চুরি করে তারা কাস্তে কাস্তে মরে যায়, মানে এটা গ্রাম্য প্রবাদ আর কি। আর বামুনরা তারা সারা জীবন ধরে একটা অংশ তারা কিন্তু আশা করে থাকে যে এটা পাবো, ওটা পাবো, কলাটা পাবো, মূলোটা পাবো, কিন্তু সেই আশা আর মেটে না, মানে আশার আর শেষ হয় না। চোর যেমন কাস্তে কাস্তে মরে যায়, আর বামুনরা সেই আশায় আশায় মরে যায়। একটা অংশের কথা বলছি, সবাই না। তো এবারে গল্পটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? গল্পটা কোন দিকে যাচ্ছে, মানে অনেকে বলবেন যে ভোট এগিয়ে আসছে বলে ইডির এই ধরনের তৎপরতা বেড়েছে, ভোট এগিয়ে আসুক, পিছিয়ে যাক, কিন্তু পাপটা যে তার বাপকেও ছাড়ছে না সেটা তো ভালো করে বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই আইপ্যাক মামলা যেটা অনেকে আশা করছেন বোধহয় হিমঘরে চলে গেল, হিমঘরে যাবে না, হিমঘরে যাবে না। যদিও এসআইআর বন্ধ হচ্ছে না, কিন্তু এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল নেত্রী বা তৃণমূল গোটা দল তারা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। রাজ্য বিধানসভার অধিবেশন অবশেষে শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে বৃহস্পতিবার। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আসবেন, আর মমতা ব্যানার্জি যখন দিল্লিতে রয়েছেন, এ রাজ্যে কি চলছে, বিধানসভায় কি চলছে? বিধানসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এলেন এবং বিপ্লব দেবের কথা বলছি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা বসে একটা বৈঠক করে নিলেন, রুদ্ধদ্বার বৈঠক। বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের
সহ পর্যবেক্ষক, তিনি বেরিয়ে এসে বললেন যে আমি যেখানে যেখানে দায়িত্ব পেয়েছি সেখানে সেখানে কিন্তু এখনো পর্যন্ত হারিনি। অর্থাৎ 2026 সালের আর মাসখানেক পরে যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হবে এবং এপ্রিলে যে ভোটটা হতে চলেছে, যে রাজনৈতিক কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে। তার বিধানসভাতেই, রাজ্য বিধানসভাতেই কিন্তু বৈঠকটা হয়ে গেল। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক বৈঠকে অবশ্যই, যে এই কেসটা কি, এই যে ইডি মামলাটা পিছিয়ে গেল, অন্যদিকে ইডি আবার হানা দিচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা সহ যারা যারা জড়িয়ে রয়েছে, এখনকার পুলিশ কর্তা যাদের বাড়িতে রেড হচ্ছে। এ প্রসঙ্গে শুভেন্দুবাবু কি বলেছেন একটু শুনে নিন। শুনানিতে গ্রহণ করেননি এর আগে, এবং উল্টে যে কমেন্টগুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কলকাতা পুলিশ যেভাবে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল, তার উপরে স্টে লাগিয়ে দেন। এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়, এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিংয়ে, রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ। এবং এতেও আমি মনে করি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে, মানে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয়, আমি জানিও না, আমার সাবজেক্টও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন। আমি ওগুলো সব নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়েছি, নিয়ে যেতে নিয়েছি, আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকবো না। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায়, ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা, আর উনার ওই দিন
ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। দেখুন, এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে জামুরিয়ার একজন ব্যবসায়ী অমিত বনশল, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়া শুরু হয়ে গেছে। এবং যে পুলিশ কর্তা মনোরঞ্জন মণ্ডল, যার বাড়িতে ইডি রেড করেছে, এই যে লোকটি বিরাট কালাকার লোক। বিরাট কালাকার লোক এই কারণে বলছি, তিনি যখন আগে বারাবণী থানার দায়িত্বে ছিলেন, বারাবণী থানার ওসি ছিলেন, সেখানকার যে তৃণমূলের নেতা, তৃণমূলের ব্লক সভাপতি, তার নাম হচ্ছে অমিত সিংহ, তার জন্মদিনে একদম থানার ভেতরেই কেক ফেক কাটা চলছিল। মানে এই লোকটা যে কতটা তৃণমূলের ঘনিষ্ঠ সেটা তো নতুন করে বলার কিছু নেই। সেই অমিত সিংহের জন্মদিন পালন থেকে শুরু করে ওই এলাকায় যা যা অত্যাচার বিরোধীরা অভিযোগ করেন, বিরোধীদের উপরে যা যা অত্যাচার তিনি করতেন, তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছিল 2024 সালে। সেই সাসপেনশনের পরে তিনি চলে যান স্পেশাল ব্রাঞ্চে, তারপরে তাকে আবার এই বুদবুদ থানার ওসি হিসেবে ফিরিয়ে আনার কাজ চলছে। এবং বুদবুদ থানায় জয়েন করার আগেই ইডি ঠিক কাজটা তারা শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই কন্টেন্ট শেষ করার আগে আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মার্কেট উলফ অ্যাপ প্রতি 2 মিলিয়নের বেশি ডাউনলোড হয়ে চলেছে এবং এর লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম মার্কেট উলফের। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে এই অ্যাপ ডাউনলোড করে ফেলবেন। বন্ধুরা, শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে আপনারা কতটা আশঙ্কিত, আপনারা কি মনে করছেন? এই যে 3 তারিখের শুনানিটা 10 তারিখ হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এবং ইডির ভূমিকা, এর পাশাপাশি মমতা ব্যানার্জির ভূমিকা, সবকিছু মিলিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা দেখছেন, তারা এই চ্যানেলটা যারা প্রথমবার দেখছেন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনারা চাইলে আমাদেরকে এই চ্যানেলটাতে প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।